পলিমা, ও পলিমা, আমার কোনো রিগ্রেট নেই। যারা আমাকে ঠকিয়েছে তারা নিজেরা ঠকেছে। ঘুরতে যাওয়াটা আমার কাছে একটা বিলাসিতা মনে হতো। গরিমা ছাড়া আমার কোনো আইডেন্টিটি নেই। আমি গরিমা ছাড়া বিগ জিরো। আমি যখন কাজ থেকে বাড়ি ফিরেছি আমি একদম পজিটিভ থটস নিয়ে থাকবো। বিয়ে হয়ে গেছে, ধর আমার মেয়ে হয়ে গেছে, তারপরও যদি আমার মায়ের সাথে কোনো এরকম ঘটনা ঘটতো, আমি দাঁড়িয়ে থেকে আমার মায়ের বিয়ে দিতাম। একটা মেয়ের জীবনে অনেকগুলো ভূমিকা রয়েছে, আর সব থেকে বড় ভূমিকা বোধহয় তার জীবনে থাকে মায়ের। আমার পাশে যে মানুষটা বসে রয়েছেন, তিনি একধারে সংসার সামলাচ্ছেন, নতুন সংসার তো বটেই, তার সাথে মেয়ের পড়াশোনার দিকটাও দেখতে হয়েছে, আবার অন্যদিকে অভিনেত্রী বলে কথা। তাই সেই জীবনটাকেও কিন্তু একই সাথে তিনি বয়ে নিয়ে চলেছেন। মানে তার তড়িতে অনেকগুলো দায়িত্ব, আর সেই দায়িত্ব নিয়েই আজকে কথা বলার জন্য আমরা চলে এসেছি। আর নতুন করে তার পরিচিতি দেওয়ার দরকার নেই। মল্লিকাদি ভীষণ নোন ফেস, এবং সব থেকে বড় ব্যাপার এখন সেন্সেশন। সেইটা কেমন এনজয় করছো মল্লিকাদি, সেটা আগে বলো। মানে বেশ আলোচনায় সমালোচনা একটু কম হলো, কিন্তু আছো মানে চর্চার কেন্দ্রবিন্দুতে, সেটা নিয়ে একটু বলো। সমালোচনাগুলো ধরি না। বাহ। ধরি না একটাই কারণে, যে ওটা কোনো মানে ওটা গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। কারণ যারা সমালোচনা মানে করছে তারা করেই যাবে এটা, মানে তাদেরকে তুমি মুখ বন্ধ করতে পারবে না, সেটা তাদের ভাবনা চিন্তা। আর যারা ভালোবেসে আমার নিয়ে ভালো কথা বলছে, সেটাকে আমি খুব স্পোর্টিং মানে খুব আগলে রাখি, মানে কারণ ওটাই আমার কাছে অ্যাওয়ার্ডের মতো। আর ভালোই লাগছে বেশ। এমনিতেই মানুষজন হয়তো অভিনয় করি বলে আমাকে একটু টিভিতে দেখা যায় বলে চেনে। বিয়ের পর তোদের আশীর্বাদে, তোদের ভালোবাসায় এত মানে সোশ্যাল মিডিয়ায় এত কভার করেছে জিনিসটা, তো আরও পপুলার হয়ে গেছি। ভালো লাগছে। বা মানে সব কিছুই তো জীবনে এক্সপিরিয়েন্স করতে হয়, এই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো লাগছে। এবং তোমার না সবটার সাথে সবটা কি সুন্দর সূত্রে মেলানো, জানো তো। যেরকম আমি বলি দুই শালিক, সত্যি তো জীবনে দুই শালিকই হয়েছে আর কি। এখন মানে জোড়া শালিক হয়ে রয়েছে আর কি, সেইভাবে দেখতে গেলে। আবার একটু আগে বলছিলাম না, একটা তড়িতে অনেকগুলো দায়িত্ব, সবার আগে বোধহয় মা হিসাবে দায়িত্বটা। একদম 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 আমি ওটা খুব এনজয় করি, ওই দায়িত্বটা খুব এনজয় করি। কারণ যখন মা ছিলাম না তখন মায়ের ভূমিকাটা বুঝতাম না। মা যখন বলতো যে কখন বাড়ি ফিরবি, খুবই মানে মানে একটুখানি অফেন্ডেডই হতাম। দেও বাবা, বাড়ি থেকে তো বেরোতেই পারলাম না, এখনই জিজ্ঞেস করছে কখন ফিরবি। এখন বুঝি যে ওই কোন আবেগ থেকে বা কোন চিন্তা থেকে মায়েরা প্রশ্ন করে বাড়ির বাইরে বেরোলেই যে কখন ফিরবি, মানে হয় না। মানে এখন সেই দায়িত্ববোধগুলো একটু একটু করে বুঝতে শিখছি, অনুভব করতে শিখছি, আর পালন করতে শিখছি। মানে আজকের মেয়ের ক্লাস 12 হয়ে গেল, কিছুদিন বাদ মেয়ে চলে যাবে কলেজে, এবং সুসংবাদ নিয়েই আর কি বিষয়টা হয়েছে আর কি। হ্যাঁ, দারুণ ব্যাপার। হ্যাঁ, আমি খুব খুশি গরিমা যা পার্সেন্টেজ পেয়েছে। দেখ, সবাই, আমার একটাই বক্তব্য যে সবাই তো ফার্স্ট বেঞ্চার হতে পারে না। ওর ক্যাপাসিটি অনুযায়ী ও যা পার্সেন্টেজ পেয়েছে আমি তাতেই খুশি। আমি খুব মানে ওভার এক্সপেক্ট করি না কোনো জিনিস, লাইফের ক্ষেত্রেও নয়। লাইফে যেরকম টাল মাটাল থাকবে, পড়াশোনায় সেরকম কম বেশি থাকবে। ও আমার অভিনয় জীবনে কোন সময় খুব ভালো চলে, আবার কোন সময় একটু, এটাতে একটা আনন্দ আছে, এটাতে একটা আনন্দ আছে। হ্যাঁ, দায়িত্ব, মায়ের দায়িত্বটা সবচেয়ে বেশি, মানে ওটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার কাছে একেবারেই। পৃথিবী একদিকে, মানে আমার যদি আমার সত্তাটা ভাগ করিস, মানে ধর বল, বৌমা বল, মেয়ে বল, মা, অভিনেত্রী, যদি আমার এই এতগুলো সত্তা আছে, তার মধ্যে যদি আমার সত্তা ভাগ করিস, যদি আমি বলি একটু 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 একটু, খুব মিথ্যে কথা বলা হবে। আমার সত্তাটা হলো এরম 50-50 ভাগ করে দিতে হবে। মানে ধর এরম একটা মাঝামাঝি লাইন টেনে দিতে হবে। একটা সত্তায় শুধু গরিমা, আমি গরিমার মা, আর বাকি 50% সত্তায় আমি অভিনেত্রী,
আমি মেয়ে, আমি দিদি, আমি বউ, আমি বৌমা, আমি কারুর স্ত্রী, আমি কারুর বন্ধু, কারুর বোন, 50%। আর এই ধারের 50%-এ আমি শুধু মা, আমি শুধু গরিমার মা। এইটা বলার সময় তোমার যে একগাল হাসিটা দেখতে পেলে, এবং সত্যি গরিমা মানে তো আমরা জানি গর্বেরই কথা, হ্যাঁ। গরিমার মা, এইটা বলার জায়গা। মানে আমরা সবাই বলি মল্লিকাদির মেয়ে, মল্লিকাদির হাজবেন্ড, গরিমার মা। একদম এটা তাই। একটা- আমার বাবা এটা বলেছিল, জানিস, এটা খুব দামি কথা। বাবা বলেছিল, বাবা অফিস থেকে ফিরছিল, আমি তখন নাচের স্কুল সবে সবে খুলেছি, তো বাবা নাচে মানে অফিস থেকে ফিরছে, তো কেউ একজন বাবাকে বোধহয় বলেছিল যে ওটা মল্লিকা দিদিমণির বাবা। তো আমার মাকে এসে বলেছিল যে আমার জীবন সার্থক শিখা, কারণ আজকের মেয়ের পরিচয় আমার পরিচয়, এর চেয়ে বড় জিনিস কিছু হতে পারে না। আর আমি গরিমার মানে আমি যদি গরিমার পরিচয়ে আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি, এর চেয়ে গর্বের জিনিস আমার কাছে কিছু হতে পারে না। মানে আমার কোনো গরিমা ছাড়া আমার কোনো আইডেন্টিটি নেই। আমি গরিমা ছাড়া বিগ জিরো। যেরকম আগে কি ছিল, মা ছাড়া আমার লাইফ, মা তো আছেই, মানে মাটা হলো আমার গরিমার কাছে কি, মানে আমি টেক ইট ফর গ্রান্ট, মা আছে, মানে আমার কাছেও যে মা আছে, কিন্তু আমার সত্তাটা মানে আমি গরিমা ছাড়া বিগ জিরো। মানে আমি আমার সরি, এই দেখ বলতে বলতে গরিমার ফোন এসেছে, 100 বছর বাঁচবে। একবার ধরে নেব, Please, অন please. ক্যামেরাই ধরে নিচ্ছি। মাম্মা ইন্টারভিউ দিচ্ছি মাম্মা। বলো মাম্মা তাড়াতাড়ি। হ্যাঁ, ওইগুলো ওই ড্রয়ারে রয়েছে, সাইড টেবিলের ড্রয়ারে। ওকে, হ্যাঁ, সরি। না, একদমই না, এটা তো মা মেয়ে নিয়ে কথা হচ্ছিল তো, সেই জন্য আর কি। 100 বছর বাঁচবে, একদম। তা ওইটাই বললাম, গরিমা ছাড়া মানে আমি রেস্ট অফ মাই লাইফ বাঁচতে পছন্দ করব। গরিমার মা বলে যদি আমার সবাই এটাকে গরিমার মা যাচ্ছে, এটা গরিমার মা, এটা গরিমার মা, মানে আমার লাইফ আমি জানবো যে আই লিভ মাই লাইফ। এত যে মা মেয়ে নিয়ে কথা হচ্ছে, আরো একটা তো সম্পর্ক আমরা এখানে এসে দেখতে পেলাম, মায়ের জন্মদিনে মেয়ে রয়েছে আর কি। সেই মা মেয়ে আবারও মা মেয়েতে ফিরে আসে, একটা মানে আলাদাই বোধহয় প্রাপ্তিও বটে। যেরকম আমি বললাম না যে মা আছে, মানে এরকম ব্যাপার আমার কাছে, যে কেউ থাকুক না থাকুক আমার পাশে, আমি জানি দুটো মানে দেখো আমার বোনেও টাচওয়ার্ড, বোনেও আমাদের ভীষণ ভীষণ বন্ডিং। মানে আমার পরে দুটো বোন, মানে আমাদের 3 বোনের ভীষণ বন্ডিং। কিন্তু তবুও আমি জানি পৃথিবীতে আমার পাশে কেউ থাকুক না থাকুক, মানে আজ যদি ভগবানও আমার কাছ থেকে মুখ সরিয়ে নেয়, যে না আমি সরিয়ে নিলাম, আমি জানবো আমার মা আমার পাশে আছে সবসময়। আমার মা মানে আমি এই সত্তাটা না আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। আমার মায়ের ব্যাপারটা হলো যে আমাকে যদি সন্তানের পাশে থাকতে গেলে ভগবানের কাছ থেকে মুখ সরিয়ে নিতে হয়, আমি সরিয়ে নেবো, আমি ওর পাশে থাকবো। সেরকম আমি ওই জন্যই মায়ের কাছ থেকে এটা শেখা, যে সন্তানের পাশে থাকতে গেলে মানে পৃথিবীর কাছ থেকে মুখ সরিয়ে নিলেও কোনো অসুবিধে নেই আমার। মানে এই বিশ্বাসটা মায়ের কাছ থেকে, মানে এই শিক্ষাটা মায়ের কাছ থেকেই শেখা। আমি একটু বাদে এই প্রশ্নটাই করতাম আর কি, যে হয় না যে আমরা তখন বুঝতে পারি না, পরবর্তী সময়ে ঠিক দেখতে পারি মায়ের কিছু কিছু গুণ আমাদের মধ্যে কখন যে ঢুকে পড়েছে আমরা বুঝতেও পারি না, সেটা পরবর্তী সময়। ঠিক তুমি সেটাই বললে আর কি। আচ্ছা, এবার একটু 2 শালিকে আসি। বেশ। একটু আগে জোড়া শালিক নিয়ে কথা হচ্ছে, ঠিক। যদি এই মুহূর্তে আপনারা একজনকেই দেখতে পাচ্ছেন, কারণ আরেকজন কাজে ব্যস্ত, আরেকজন চেম্বারে আপনাদেরই সেবায় উনি আছেন। একদম। আচ্ছা, এই যে 2 শালিক নিয়ে কথা বলছিলাম, কাজ সামলে মানে বিয়ের পর্ব সামলেই আবার সাথে কাজে ফিরেছো, মানে কাজে ফিরে সকলের সাথে মেতে থাকা, সবটা নিয়ে সেই রেসপন্স পাওয়া চরিত্রটার জন্য, সবটা মিলিয়ে দর্শকরা তো দারুণভাবে তোমাকে ভালোবাসায় ভরিয়েছিলেন, সেটা নিয়ে কি বলবে? দর্শকরা না থাকলে তো আমরা মানে স্পেশালি আমরা অভিনেত্রী বা অভিনেতা অভিনেত্রীরা তো ওই বিগ জিরো, মানে ওনাদের ভালোবাসা আছে বলেই আজকের আমরা
কাজ করতে পারছি, ওনারা আমাদের চাইছে বলেই আমরা ওনাদেরকে দিতে পারছি। আমরা দেবো কাকে, মানে ধর খিদে পেয়েছে তোর খিদে পেলে তবেই তো খাবারটা দেবো, না হলে তোর খিদে না পেলে তোকে খাবারটা দিয়ে তো বৃথা। তাই মানে ওনারা আমাদেরকে চাইছে বলে আমরা আজকের এই ক্যামেরার সামনে, যেদিনকে ওনারা আমাদের কাছ থেকে মুখ সরিয়ে নেবে সেদিনকে আমরা ওই বিগ জিরো হয়ে যাব। আর ভীষণ মানে 2 শালিককে নিয়ে তো ভীষণ ভালো একটা রেসপন্স আমরা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা পেয়েছি, স্পেশালি আমিও পেয়েছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। আমার তো একটা ডাক মানুষের মুখে মুখে আছে, পলিমা, ও পলিমা, মানে বাচ্চাদেরও মুখে মুখে এই ডায়লগটা হয় না, ভীষণ আদুরে। হ্যাঁ, মানে আদুরে থেকেও আমার ক্যারেক্টারটা খুব শয়তানে, তো মানে একটা শয়তান মানুষ যদি কাউকে আদর করে ডাকে সেটা কতটা ভয়ানক হতে পারে। ভাব যে তুই তাকে গিয়ে মারবি, তার আগে তুই আদর করে তাকে ডাকছিস, মানে কতটা একটা মানে রেডি করা, মানে মানে আমি খুব এনজয় করেছি ক্যারেক্টারটা করতে, ভীষণ এনজয় করেছি, মানে ইনফ্যাক্ট এখনও এনজয় করছি যে যেসব সিন আসে খুব ভালো লাগছে। আচ্ছা মল্লিকা দি, এই যে তুমি বললে এনজয় করি, সত্যি তো একজন মানে অভিনেত্রী যে কোনো চরিত্রকে এনজয় করে, কিন্তু তোমার খুব পার্সোনালি কোনটা পছন্দ, পজিটিভ নাকি গ্রে শেড? গ্রে শেড, কারণ দেখ পজিটিভ অফকোর্স ওখানেও অভিনয় করার অনেক রকম স্কোপ আছে, কিন্তু গ্রে শেডটা কি বলতো, ক্যারেক্টারটা যদি তুই জাস্টিফাইড করে অভিনয়টা করতে পারিস, দেখ মানুষ তো জন্মেই কেউ খারাপ হয় না, সত্যি তোকে বুঝতে হবে যে কোন ক্রাইসিস, মানে কোন কি বলবো ক্রাইসিসে সে এই জায়গাটায় রিচ করলো, কোন মানে জীবনে তার ক্রাইসিসটা কি কি জন্যে সে এতটা খারাপ হলো, তার চাহিদাটা কি। মানুষ হয় না যে আমার এই বাড়িটা চাই, এই বাড়িটার মধ্যে অনেক শরিক আছে, আমি সেই জায়গাটা ফাইট করে কি করে করছি, তার মধ্যে হয় না তুই খারাপ মানুষ কিন্তু তোকে কিছু মানুষকে দেখাতে হচ্ছে আমি ভীষণ ভালো, মানে অভিনয়ের মধ্যে দিয়ে অনেক রকম গ্রে শেডের অনেক রকম শেডস, অনেক রকম অভিনয় করা। আমার মনে হয় মানে আমার থেকে বহু সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, আমার মনে হয় যে এটা অনেক বেশি কঠিন কাজ, যারা করেন অনেক বেশি মানে মানে অনেক মানে অনেক বেশি কঠিন কাজ ওটা একেবারেই। আচ্ছা এ তো গেল তোমার অভিনয় জীবনের কথা, ওই সংসারটার গল্প যেটা দর্শকেরা অবশ্যই টিভির সামনে বসে দেখতে পান। এবার একটু টিভি যখন অফ হয়ে যায় সেইটার গল্পটাও জানার জন্য এসেছি, কারণ তোমার বিয়ের পর প্রথমবার আড্ডায় আর কি বসলাম আমরা, বেশ অনেকটা দিন গিয়েছে এবং আমরা দেখলাম দারুণ একটা তোমরা সময় কাটিয়ে এসেছো মেয়েকে নিয়ে, এবং খুব সুন্দর মানে স্পিরিচুয়াল, আর এমন সুন্দর তুমি সোশ্যাল মিডিয়াও তো ভাগ করে নিয়েছিলে, সবাই তোমাদের চোখ দিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখেছে, সেটা একটু জার্নিটা শুনি। রুদ্র ভীষণ শিব ভক্ত, আচ্ছা মানে আমি ভীষণ শিব ভক্ত, আমার অজান্তেই পরে জানতে পারলাম যে রুদ্র ভীষণ শিব ভক্ত, গরিমা ভীষণ ঠাকুর দেবতা, মানে আজকালকার মেয়েরাও ঠাকুর দেবতা বিশ্বাস করে। আচ্ছা আমি খুব ভালো লাগছিল বেনারসে গিয়ে যখন সংকটমোচনে গেছি, বাচ্চা বাচ্চা ছেলেগুলো চিৎকার করে করে হনুমান চালিসা পড়ছে, একটা সময় গিয়ে না আমাদের কোথাও বুঝতে হবে পজিটিভ পাওয়ারটাকে না তোকে গ্র্যাব করতে হবে, নিজের মধ্যে একটা পজিটিভিটি আনার জন্যে। দেখ এখন যারা ঠাকুর বিশ্বাসী তারা বলবেন সব জায়গায়, আমি যেরকম ঠাকুর বিশ্বাসী, আমি মহাদেবকে বিশ্বাস করি, মানে আমার মনে হয় সব সময় আশেপাশে মহাদেব আছে আমার, আমি ভালো করলেও তিনি দেখছেন, আমি খারাপ করলেও তিনি দেখছেন। যারা বিশ্বাস করে না তারা বলবে যে কর্ম, হ্যাঁ অনেকে কর্ম বিশ্বাস করে, কর্ম ভালো করলে, আমিও কর্ম বিশ্বাস করি, কিন্তু কোথাও গিয়ে তোকে একটা জিনিস মানতে হবে, কোথাও একটা পজিটিভ পাওয়ার, একটা ইউনিভার্সে কোথাও একটা পজিটিভ পাওয়ার কিন্তু ম্যাটার করে, যেখানে দিনের শেষে হাত জোর করে
তার কাছে নত স্বীকার করতে হয়। কিন্তু সেই জন্য গরিমা ভীষণই আমাদের মতোই ঈশ্বর বিশ্বাসী। তো আমরা যখন ঠিক করলাম যে বিয়ের পর কোথায় যাব, তো সবাই তো হাসছে। বিয়ের পর আমি 11-12 জন মিলে আমরা গেছিলাম বেনারস। তো ওটা গরিমারই ঠিক করা যে তাহলে চলো বেনারসই যাই। বেনারস গেছিলাম, খুবই আনন্দ করেছি সবাই মিলে আমরা, মানে আমার শাশুড়ি, আমার মা, বোনেরা, আমার মেজো বোন বম্বে থাকে, সে বম্বে থেকে চলে এলো, আমার এক কাকু, তার ছেলে, বোন, মানে ভাই বোন, তার মেয়ে, সবাই মিলে আমরা হই হই করে ভালোই আনন্দ করেছি, খুব আনন্দ। আর আমার না কি জানি মনে হয় যে একা ঘুরতে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। মানে আমার ক্যামেরা অফ করার পর যদি তুই আমার মাকে বা কাউকে জিজ্ঞেস করিস, আমি খুব কম একা ঘুরতে গেছি। মানে আমার আগের লাইফ জার্নি শেষ হওয়ার পর আমি ঘুরতে যাইনি বললেই চলে, কারণ আমার তখন একটাই কনসেন্ট্রেশন ছিল যে মেয়েটাকে পড়াশোনা করাবো, একটা মাথা গোজার ছাদ করব। কারণ মেয়েটাকে তো কিছু করে, তখন তো এটা ভাবিনি যে আমি বিয়ে করব কাউকে, আমি সেটেল হব, শুরু করব। তো আমাকে তো ভাবতে হয়েছিল যে আমি একটা মেয়ের মাথা গোজার জায়গা করে দেব, তার পড়াশোনা সব কিছু, ওর লাইফটা সেটেল করব। তো আমার তখন ওই ঘুরতে যাওয়াটা আমার কাছে একটা বিলাসিতা মনে হতো, যে ঘুরতে যাব কি, এতগুলো টাকা ঘুরতে গিয়ে খরচা করে ফেলবো। কিন্তু তার আগে যতবারই ঘুরতে গেছি আমি কখনো একলা ঘুরতে যাইনি, মানে বোন, মা, এই মানে বন্ধু বান্ধব সবার সাথে। মানে ঘুরতে গেলে কি, মানে একটা তো অজানা দেশ, সেটাকে এক্সপ্লোর করব সবার সাথে, কথা বলে, মানে দিনের শেষে হোটেলে চলে আসার পর যেন সবার সাথে বসে আড্ডা মারতে পারি। এমনি সময় তো আমাদের যা ফাস্ট লাইফ, সব সময় তো সব জায়গায় মানে সবার বাড়িতে যাওয়া হয় না বা কিছু করা হয় না। যদি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরতে যাই, তাহলে একসাথে বসে একটু আড্ডা মারা হবে, সময় কাটানো যাবে। আমি এইভাবে মানে বিশ্বাস করি যে একলা যাওয়ার থেকে যে সবাই মিলে, হ্যাঁ অনেক সময় এটা আমাকে রুদ্র যেরকম বুঝিয়েছে যে কিছুটা সময় মি টাইম স্পেন্ড করতে হয়। যে রুদ্র লোকজন ভীষণই ভালোবাসে, কিন্তু ভীষণই ঠান্ডা প্রকৃতির একটা মানুষ। তো সে তো আবার মানে খুবই ঠান্ডা, মানে তুই 10টা কথা বললে একটা কথা বলবে, তো এতই একটা ঠান্ডা মানুষ। কিন্তু সে আমাকে বলেছে যে আমরা বছরে যদি 3বার ঘুরতে যাই, একবার আমরা ঘুরতে যাব, মানে মি টাইম একটা, আর বাদবাকি 2টো ট্রিপ ফ্যামিলি নিয়ে হতে পারে। কারণ তোমাকে বুঝতে হবে আমাদের দুজনকে মানে দুজন কি বলবো, দুজনকে বছরের পর বছর নতুন করে পাওয়ার একটা আশা থাকবে। ওটা আমাদের একটা এনার্জি, পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার মতো। মানে আমরা ঘুরে, মানে সেটা 2 দিন হোক বা 3 দিনের হোক, মানে হয় না যে একলা তো মানুষের কথা থাকতে পারে, বা কোয়ালিটি টাইম, রাইট, একদম ঠিক কথা, ঠিক ইয়েটা। তো আমাকে এটা রুদ্র বুঝিয়েছে যে আমি যখন বলেছি যে না আমরা সবসময়, বলছে হ্যাঁ নিশ্চয়ই যাব সবসময়, কিন্তু একটা হয় না যে একটা ট্যুর আমি আর তুমি যাব, বাদ বাকি 2টো ট্যুর আমরা সবাই যাব। সেই একটা ট্যুরে হয়তো গরিমা আমি তুমি গেলাম, মানে সবাইকে এক্সপ্লোর করছি নতুনভাবে। একেবারেই। এবং কোথাও একটা সেটা না বলে না, ডেস্টিনি থাকে, ডেস্টিনিতে বলাই থাকে, ঠিক সেইভাবেই এই যে তুমি বলছিলে তুমিও শিব ভক্ত, রুদ্রদার নামে তো রয়েছে। হ্যাঁ রুদ্রজিৎ, ওর তো পুরো নামটাই রুদ্রজিৎ। আমি ছোট মানে রুদ্র, কিন্তু এদিকে মাথা ঠান্ডা, রুদ্র রূপটা না, মহাদেবেরও তো মাথা, সে তো ঠান্ডা মানুষ। মানে মহাদেবকে নিয়ে তো আমি কোনো রকম, মানে হয় না কোনো কিছু শুনতে, মানে না তার মাথা গরম, মানে হয় কিরকম, মহাদেব তো ভীষণ ঠান্ডা মানুষ, চোখ বন্ধ করে দেখ, ঠান্ডা বোকা না হলে বা সরল না হলে তো হলাহলটা সে নিল কেন? এতগুলো তো দেবতা আছে, তো তারা হলাহলটা জানে যে তার শক্তির আগে আমাদের ওই শক্তি কাজ করবে না, কারণ ওই হলাহলটা উনিই পান করতে পারবে। তো উনি মানে সেরকমই ঠান্ডা মানুষরা না ভীষণই ঠান্ডা, যখন রেগে যায় ওই তখনই রুদ্রমূর্তি ধারণ করে। সেই রাগাটা আমি চাইবো না
যে আমার এই জীবনে আমি যেন রুদ্রর সেই রাগাটা দেখি, কারণ আমি চাই যে যেরকম ও ঠান্ডা মানুষ আর ওর চাহিদা ভীষণই অল্প, আমি একটু বেশি কথা বলি, ও শোনে আমাকে। এক এক সময় আমি বলি যে বাবা এত কথা বলছে তুমি তো বলছোই না, তখন অনেক সময় বলেছে দেখো শ্রোতাও তো চাই, মানে গুড লিসেনার তো হ্যাঁ গুড লিসনার, আই এম ভেরি গুড লিসনার, আমাকে বলে তুমি কথা বলো না আমি শুনছি, এবং মেড ফর ইচ আদার, এখানেই তো প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ আর রুদ্র আমি টাচফুড একটাই কথা বলবো, এই যে তোদের বাবা মায়ের আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদে, আমার যারা ওয়েল উইশার আছে তাদের বাবা মায়ের আশীর্বাদে, তাদের ভালোবাসায়, তোদের ভালোবাসায়, একটা সময় আমি অনেকটা স্ট্রাগল করেছি তো, এখন আমার মনে হয় যে ভালো দিন এসেছে আমার জীবনে, মানে হ্যাঁ টাচউড ভালো দিন এসেছে। তো সেই জায়গা থেকে আমি চাইবো না যে এই ভালো দিনটা কখনো কোনো কিছু হোক, আমি চাইবো এই ভালো দিনটা আমি সবসময় আগলে যেন রাখতে পারি। আর তুমি এই যে বলছিলে আর কি, তোমার কথার মধ্যে দিয়ে পেলাম হই হই, এবং সেটার প্রমাণরা, মানে সেটার প্রমাণ কিন্তু অ্যাকচুয়ালি তোমার দর্শকের থেকে বলা ভালো শুভাকাঙ্ক্ষীরা দেখেছেন, এবং বিশ্বাস করো প্রত্যেকে দারুণ এনজয় করেছেন মন খুলে। কারণ বিয়ের দিন যেভাবে হই হই করে পুরো পরিবারকে নিয়ে, এবং রিসেপশনের দিন স্পেশালি যে একটা পারফরমেন্স আমরা দেখেছিলাম দুর্ধর্ষ, সেটা মানে অসাধারণ। এই যে তুই বললি না যে দর্শকের থেকেও বলা ভালো যে শুভাকাঙ্ক্ষী, আমি যে প্রথম তোকে বললাম যে আমি কোনো ব্যাড কমেন্টস ধরি না, কারণ নিজের জীবনে নেগেটিভিটি আমি রাখি না একদম। ইনফ্যাক্ট আমি শুটিং থেকে ফিরেও মানে পিঙ্ক সল্ট দিয়ে প্রত্যেক দিন আমি চান করি, কারণ আমি চান করে একটাই কথা বলি যে দেখ এত মানুষের সাথে আমি কাজ করি তো কারুর ভালো ওরা আছে, কারুর খারাপ ওরা আছে, তো আমি সেই জন্যে আমি বাড়িতে এসেই বলি চান করে, আমি নিজেকে নিজে বলি, ইউনিভার্সকে বলি যে আমার যত ব্যাড নেগেটিভিটি আমার কাটিয়ে দাও। আমি যখন কাজ থেকে বাড়ি ফিরেছি আমি একদম পজিটিভ থটস নিয়ে থাকবো, আমি কারুর মানে ব্যাড কর্মা আমি নিজেকে নেব না, কারুর ব্যাড নেগেটিভিটি আমি বাড়িতে আনবো না। সেই জায়গা থেকে বলি, এই যে বললি ওয়েল উইশার, ওই যে যারা যারা খারাপ বলেছে তাদেরকেও আমি কোনোভাবে ইয়ে করছি, ছোট করছি না, তাদের নিজস্ব এটা চিন্তাধারা, বিচার ক্ষমতা, তাদেরকেও বুঝতে হবে যে একটা বয়সের পর একটা মহিলার বা একটা পুরুষের একটা মেন্টাল সাপোর্ট লাগে, একটা মেন্টাল সাপোর্ট লাগে। কেউ যদি সবটা গুছিয়ে নিজের জীবনটা গোছাতে চায় তার মধ্যে তো কোনো অন্যায় নেই। আর যদি ধর আমার মায়ের এই সিচুয়েশনটা হতো, আমার বিয়ে হয়ে গেছে, তারপর যদি আমার মায়ের জীবনে এই সিচুয়েশন, আমার বিয়ে হয়ে গেছে, ধর আমার মেয়ে হয়ে গেছে, তারপরও যদি আমার মায়ের সাথে কোনো এরকম ঘটনা ঘটতো, আমি দাঁড়িয়ে থেকে আমার মায়ের বিয়ে দিতাম। কারণ একটা জিনিস জানবি, একটা সময়ের পর আমরা প্রত্যেকজনের জীবনে ব্যস্ত হয়ে যাই, তাকে দেখান মানে তারও কথা বলার একটা সাথী চাই, সঙ্গী চাই, বন্ধু চাই। হ্যাঁ যেটা বলছিলাম সেটা হলো হই হই করে না, এই যে শুভাকাঙ্ক্ষী যেটা বললি, আমার বাড়ির সামনেই তালতলা মাঠ, সেখানে অহরহ মেলা হয়। আমি আর গরিমা মেলাতে গেছি। গরিমা ভীষণ মেলা ঘুরতে পছন্দ করে, মানে কি মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, মানে কি যে মেলা ঘুরতেও পছন্দ করে। মেলা ঘুরতে গেছি, দুটো মহিলা, বিশ্বাস কর বাবু, অনেকক্ষণ ধরে দেখছে। আমি ভাবছি ঠিক আছে, আমাকে চেনে, আমাকে বারবার বলছে ও মামা তোমাকে দেখো, দেখেই যাচ্ছে, দেখি আমি আর বেশি কিছু চেয়েও না, কিনো না, যেরকম আমি বলি, ওই লোক দেখছে। কিন্তু একটা ভদ্রমহিলা এগিয়ে এলো, মানে দুটো ভদ্রমহিলার মধ্যে একটা ভদ্রমহিলা এগিয়ে এলো, মা তোমার সাথে একটু কথা বলো, আমার সাথে নয় গরিমার সাথে, মা তোমার সাথে একটা কথা বলবো। গরিমার সঙ্গে সঙ্গে আমরা, এটা আমাদের বাড়ি শেখানোই যে গুরুজন দেখা হলেই তুমি প্রণাম করবে পায়ে হাত দিয়ে, সঙ্গে সঙ্গে প্রণাম করেছে। ভদ্রমহিলা ওকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, কেঁদে একটা কথাই বলেছে, তোমার মতো মেয়ে যেন প্রত্যেকটা মায়ের হয়।
তুমি মায়ের পাশে দাঁড়িয়ে যেভাবে আনন্দ করে মায়ের 4 হাত এক করে দিলে, এটা প্রত্যেকটা মানে যারা মায়ের ভালো মায়ের বন্ধু তারা যেন এইটা দেখে এই কাজটা যেন করে। মায়ের থেকে তো বড় বন্ধু কেউ হতে পারে না, আর মেয়ের থেকে মায়ের কাছে বড় বন্ধু কেউ হতে পারে না। আমার এই এত বছরের জীবনে আমার সেভাবে কোনো বন্ধু নেই, আমার মাই আমার বন্ধু, আমার মাই আমার বন্ধু। ওই জন্যে যারা আমার ওয়েল উইশার আমি জানি তারা খুশি হয়েছে। যেরকম উনি আমার ওয়েল উইশার, ওই জন্যেই গরিমাকে গলা জড়িয়ে হাউ হাউ করে কেঁদেছে। কোথাও গিয়ে হয়তো আমার জীবনটা ওনার জীবনের সাথে কানেক্ট করতে পেরেছি। একেবারেই। আমি চাইবো যে আমার এইটা দেখার পর আরও 5টা বাচ্চা মেয়ে সাহস করে যদি তার মায়ের জীবনটাও এরম একটা সুস্থ জীবন তৈরি করে দিতে পারে, তার মানে আমি জানবো যে আমার বিয়ে করাটা সার্থক হয়েছে। আমি সবাইকে বলবো যে সবার বাঁচার আশা মানে বাঁচার রাইট আছে নিজের মতো করে। মানুষ সমালোচনা করতে না মানে কীরকম করে ফেলে, দুবার ভাবে না। কিন্তু আমার পেছনে কি স্ট্রাগল আছে, গরিমার মেন্টাল ট্রমা কি আছে, সেটা কিন্তু মানুষ জানে না। আজকের গরিমা তোর সামনে এই অন ক্যামেরা বলছি, গরিমা আমার বিয়েতে নেচে, একটা বাচ্চা মেয়ে নেচেছে, মাকে আনন্দ দিয়েছে। কেউ খুব ভালো বলেছে, কেউ দুটো কটু কথা বলেছে। যারা কটু কথা বললো তাদেরকেও আমি প্রণাম জানিয়ে একটাই কথা বলি যে ওটা বাচ্চা মেয়ে। আপনি যে কথাটা বলছেন আপনার বাড়িতেও তো একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে আছে, এই কথাটা তাকে বললে তার মেন্টাল ট্রমাটা কি হবে? সমাজটাকে নিজেদের মতো করে তৈরি করতে, নিজেরা চেঞ্জ করতে হবে। প্রথমে নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। আমার মনে হয় একজন যদি একটু সচেতন, একটা বাড়ি থেকে যদি একটা মানুষ সচেতন হয় না, দেখবি পরিবেশটাই কেরম পাল্টে গেছে। খুব সত্যি, পরিবেশটাই কেরম পাল্টে গেছে। এবং সেদিনকে গরিমার এই পারফরমেন্সটা, এবং তোমার বোনেরাও সামিল ছিলেন, প্রত্যেকে মিলে একটা দারুণ যে মুহূর্ত তৈরি হয়েছিল, অসাধারণ একটা মুহূর্ত। তোমার মুখে হঠাৎ করে একটা হাসি চলে আসা, তুমি নিজে স্টেজে উঠে পারফরমেন্সে সামিল হওয়া, এবং গরিমার পপসি নিচে দাঁড়িয়ে কিন্তু পুরো ব্যাপারটাকে এনকারেজ করছিলেন। মানে একটা মুহূর্তের মধ্যে কতটা খুশি আর কি সবার মধ্যে বিলিয়ে দিয়েছে। আজকের আমি একটাই কথা বলবো, সবাই তো সবটা জানে না। একটা জিনিস বুঝতে হবে, একটা মেয়ের কাছে তার বাবার জায়গাটা, মায়ের জায়গাটা যেরকম ততটাই কিন্তু একটা মেয়ের কাছে বাবার জায়গাটা তার থেকে বেশি। মেয়েদের কাছে তো বাবা। আজকের আমার গরিমার কাছে সেই জায়গাটা একটা শূন্য স্থান ছিল। আজকের আপনাদের মা বাবার আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় যদি সেই শূন্যস্থানটা যদি পূরণ হয়ে থাকে, তাহলে তো আপনাদেরই খুশি হওয়া উচিত। তো আপনাদেরই খুশি হওয়া উচিত, যে আপনাদের বলা উচিত যে ওর মা একটা ঠিকঠাক পদক্ষেপ নিয়েছে। একেবারে আপনারা যারা খুশি হচ্ছেন, আমি জানি যে তারা আমার মতো করেই ভাবছে। তারা কিন্তু ওই ভদ্রমহিলা বলেছে জড়িয়ে ধরে, মা তুমি খুব ভালো কাজ করেছো, প্রত্যেকটা বাড়িতে যেন তোমার মতো মেয়ে হয়। এটাই তো প্রাপ্তি। তার মানে আমি কি বুঝবো, যারা কটু কথা বলছে তাদের কথাটা পাত্তা দেব না? যারা চোখের জলটা তো মেকি হতে পারে না। আমরা কাঁদলে অনেক সময় বলে ধর এরা তো অ্যাক্টিং করে, কাঁদতেই পারে না, পারি না আমরা। আমাদের আবেগটা এরমভাবে আসে না। আমাদেরও আবেগ আছে, আমাদেরও মানে ইমোশন আছে, আমাদেরও দুঃখ আছে। আমরা শুধু ক্যামেরার সামনে হাসি গাই বা বদমাইশের অভিনয় করি বল, ভালো অভিনয় করি বল, যেটাই করি আপনাদেরকে এন্টারটেন করার জন্য। তার মানে আমরা কাঁদলে বলবেন অ্যাক্টিং করছে। যেই মহিলাটা তালতলা মাঠে গরিমাকে ধরে কাঁদলো, সে তো অভিনয় করে না, সেখানে কোনো ক্যামেরাও চলছে না। বা সে তো ফুটেজ নেওয়ার জন্যে গরিমাকে ধরে কাঁদিনি যে এটা
কালকের ইন্টারভিউতে বেরোবে, খবরের কাগজে বেরোবে, তাহলে সেই আবেগটা নেব, তাহলে পজিটিভিটিটা নেবো, নেগেটিভিটি নেবো কেন? সেটাই। হ্যাঁ, এটা পজিটিভিটি থাকুক। আর এই আমি বাড়িতে ঢোকার পরেই যেভাবে হা হা হি হি চলছিল আমাদের, মানে হুল্লোড়ই আর কি চলছিল। আচ্ছা, আবার একটু তাহলে অন স্ক্রিনে ফেরত যাই। সেখানে যে 4 জন ছেলে মেয়ে আর কি, মানে দুটো জুটি বলা হয়, গৌলিক জুটি আর দেবাক্ষী জুটি, একটু তাদের সম্পর্কে শুনি, তাদের অফ স্ক্রিন গল্পটা শুনি তোমার থেকে। কে বেশি দুষ্টু? ছোটটা আঁখি, ওটা দুষ্টু বেশি, মানে মিষ্টি মেয়ে, ও খুব জ্ঞানী মেয়ে, মানে ছোট হলেও ওর মধ্যে একটা ঠাকুর দেবতার একটা ভক্তি আছে। দেবাটা তো পুরো পাগল, পুরো পাগলও। গৌরব ভীষণ সেন্সিবল একজন ছেলে, ভীষণ সেন্সিবল, মানে বুদ্ধিমান, মানে ইয়ার্কি ঠাট্টা তো সব কিছুই হয়, তার মধ্যে একটা বড় দাদার মতো, মানে ওর মানে এমনিও অফ স্ক্রিনও কিন্তু ও ভীষণ সেন্সিবল একটা ছেলে। অফ স্ক্রিন, অন স্ক্রিন দেবাটা একেবারে ফাজিল। আঁখি মানে ছোটটা খুবই মিষ্টি, জ্ঞানী, মানে ওর ধর ঠাকুর দেবতা নিয়ে, জ্যোতিষবিদ্যা নিয়ে ওর কিন্তু খুব জ্ঞান আছে, খুব জ্ঞান আছে, মানে উল্টো পাল্টা নয়, মানে ঠিকঠাক জ্ঞান আছে। বড়টাও মানে নন্দিনীও, মানে যে আমাদের ঝিলিক, সেও খুব সেন্সিবল মেয়ে, ভালো, কেউ কম কথা বলে না, আমার মতো সবাই বেশি কথা বলে। ওভারঅল সবাই খুব ভালো, মানে ওরা 4 জন যেরকম ভালো, মানে আমাদের কথা বলি, এটাও টাচউডই বলবো, আমি প্রত্যেকটা সিরিয়াল শেষ হওয়ার সময় আমি প্রত্যেকবার ইমোশনাল হয়ে যাই। কিন্তু আমি এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, এটা হওয়ার কথা নয়, কারণ একটা জিনিস শুরু হলে একটা জিনিস শেষ হবে। কিন্তু এইখানে যখন এটা শেষ হবে আমি এতটাই ইমোশনাল, কারণ প্রত্যেকজন আর্টিস্ট, এভরিবডি, ইনক্লুডিং আমাদের টেকনিশিয়ানরা, আর আমার এটা কপাল, আমাকে প্রত্যেকটা লোক ইউনিটের সবাই খুব ভালোবাসে, সবাই, মানে আমি ওইখানে ঢুকে যাওয়া, মানে এ বাড়িতে আমি দিদির মতো, দিদির মতো না, দিদি এটা করবি না ওটা করবি না, আমি ওই কি বলে 2 শালিকের মেকআপ রুমে ঢুকে যাওয়ার মাত্রই আমি ছোট হয়ে যাই। মানে ধরো অদিতি দি, সোমাশ্রী দি, চাঁদনি, মানে চাঁদনি আমার থেকে ছোট, তবুও মানে সবাই আগলে রাখছে, মানে যেরকম চাঁদনি আমার থেকে অনেক ছোট, মধুপ্রিয়া ছোট, এরা সবাই, কিন্তু তবুও ওরা আমাকে এমনভাবে আগলে রাখে। আবার তুমি এটা করলে, তুমি কি বুঝবে না এটা, মানে সবাই, মানে আমি সেদিনকেই বলছিলাম যে গরিমা তো কলেজে চলে যাবে, বাইরে যাবারই কথা হচ্ছে, তো সেই জায়গা থেকে আমি বললাম এটা যদি পরবর্তী সময় মাস কম নিয়ে, মাস কম জার্নালিজম নিয়ে পড়বে, মানে তোদেরই মানে পায়ে পা মিলিয়ে, আমি ঠিক আছে যা ওর ইচ্ছে, আমি কোনো জিনিসে বাধা দিই না, আমার শুধু একটাই ক্রাইটেরিয়া, বিশ্বাস কর, যে তোমাকে ভালো মানুষ হতে হবে, এবং ওর সেটা হবেই, কারণ বাবা এবং মা দুজনেই কিন্তু খুব ভালোবাসে, এবং 2 বাড়িরও, মানে আমার ক্রাইটেরিয়াটা কি বলতো, ভগবান জীব দিয়েছে, আহার তোমায় দেবেই, কিন্তু তোমাকে ভগবান মান হুঁশ সব দিয়ে পাঠিয়েছে, তোমাকে ওই দুটো না কাজ করাতে হবে। আর এন্ড অফ দ্য ডেতে না মুখোশ পরে বেশি দিন চলা যায় না, ওটা পড়বে, বিশ্বাস কর, ওটা একসময় ছেড়ে বেরিয়ে যাবে, তখন ওই যে নোংরা গ্যাদগ্যাদে মুখটা না, ওটা আর নিতে পারবে না সমাজ। তো আমি ওই জন্যই গরিমাকে বলি যে গরিমা, প্রথম ক্রাইটেরিয়া হলো তোমাকে ভালো মানুষ হতে হবে। তোমার পেছনে যে যতই কথা বলুক না কেন, যে যতই পলিটিক্স করুক না কেন, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকবে। আর যেটা বলছিলাম, আমি বললাম যে যদি এই 2 শালিকটা শেষ হয়ে যায়, গরিমা কলেজে যাওয়ার আগে আমি এসে কোথায় কাঁদবো,
মানে বুঝতে পারছিস একটা জিনিস, মানে ওইটা আমার একটা বাড়ি ঘরের মতো হয়ে গেছে। হ্যাঁ, অদিতিদির সাথে হয়তো সিরিয়াল শেষেও সম্পর্ক থাকবে, সোমাশ্রীদির সাথে হয়তো সিরিয়াল শেষেও সম্পর্ক থাকবে, চাঁদনির সাথে আমি সিরিয়াল করেছি শেষেও আমার সম্পর্ক ছিল, এখনও আছে, মধুপ্রিয়ার সাথেও আমি কাজ করেছি, আগেও ছিল, এখনও আছে। কিন্তু না তবুও মানে ওটা আর একটা আমার কমফর্ট জোন, মানে এতটাই টাচফুড, এতটাই ভালো একটা ইউনিট, এভরিবডি মানে মানে পরিবার। মানে ইনফ্যাক্ট আমি গরিমা গরিমার রেজাল্ট বেরিয়েছে, স্বর্ণদাকে ফোন করে বলেছি, মানে আমাদের যে প্রডিউসার তাকে ফোন করে বলেছি, স্বর্ণদা এরকম রেজাল্ট হয়েছে, স্বর্ণদা কী হবে, মেয়ে তো চলে যাবে, এখনই বলছে, আমার গলা কাঁপছে, মেয়ে তো চলে যাবে, কোনো অসুবিধে নেই মল্লিকা, আমরা আছি সবাই তোমার সাথে। এইটা একটা মানে সবাই প্রোগ্রামার কিরে আজকের মেয়ের রেজাল্ট, যেরকম কালকে রেজাল্ট বেরিয়েছে, আমি আজ যেতে পারবো না, কালকের শুটিং অফই ছিল, কিন্তু আগের দিন আমি কিন্তু কিছুতেই আমি কিন্তু কিছুতেই ফার্স্ট হাফটা দিতে পারবো না, কারণ গরিমার 11টার সময় রেজাল্ট বেরোবে, আচ্ছা আমি দেখে নিচ্ছি। মানে সব কিছুই তো একটা মানে একটা মালা তৈরি করতে গেলে তো মানে সুতোয় পরপর বিটসগুলো সাজাতে হয়, প্রত্যেকটা বিটসই এই 2 শালিকের খুব ভালো, 19-20 বলতে পারবো না, সবাই 20, এবং প্রত্যেকে দামি দামি, প্রত্যেকটা নিজের জায়গায়, প্রত্যেকটা দামি। মানে এ বলে মানে আমায় দেখ, ও বলে আমায় দেখ, মানে হয় না যে সবাই সবাই খুব ভালো। মানে প্রোডাকশনের যে মানে জল দেয়, চা দেয় বীরু বা চঞ্চলদা, মানে এরাও যে এত ভালো, মানে কল্পনার বাইরে। আমি সেদিন দাঁড়িয়ে বলছি যে বীরু, আমি একটা সময় রিয়েলাইজ করলাম যে আমরা 3 দিন 4 দিন ছুটি পাই, তোদের তো সেকেন্ড সানডে ছাড়া কোনো ছুটি নেই রে। মানে ভাবলেও কিরম লাগে, কিন্তু তবুও হাসি মুখে, কিন্তু হ্যাঁ দিদি এই তো প্লেটটা দিচ্ছি, কী রে বীরু এখনও চাটা হলো না, এই তো দিদি দিচ্ছি। মেকআপের ডিপার্টমেন্ট প্রীতম থেকে শুরু করে কস্টিউমের যে আমাদের যে এডি আছে প্রিয়াঙ্কা, সবাই সবাই সবাই, কারুর নাম যদি ভুলে গিয়ে থাকি মানে আমি ক্ষমা প্রার্থী। এভরিবডি মানে ইজ এ গুড পার্সন, সবাই খুব ভালো। ডিরেক্টর শুভ, মানে সবাই বললাম না, প্রত্যেকটা পাথর দিয়ে যে 2 শালিকের মালাটা গাঁথা হয়েছে, প্রত্যেকজন দামি দামি পাথর। আচ্ছা মল্লিকাদি, শেষের দিকে চলে এসেছি, তার কারণ হচ্ছে আরেকজন দামি মানুষ বাড়িতে প্রবেশ করেছে, তার সাথে একটু দামি এখন মুহূর্ত কাটানোর সময় আর কি, তাই জন্য আপনারা বুঝতেই পারছেন, মানে যাকে নিয়ে এত কথা হচ্ছিল মা মেয়ে, মেয়ের প্রবেশ ঘটেছে, এই মুহূর্তে ডাকছে না, কারণ এই জাস্ট ও ফিরেছে আর কি। তুমি একটু বলো যে এত যে সরল মনে তুমি কথা বলো, এত যে সরলতা, মেয়ে এখন মা হয়ে গিয়েছে সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু যে জায়গাটায় মেয়ে তোমাকে সেই জায়গাটা দিতে পারে না, ব্যাকে থাকে না, তুমি এই সরলতার জন্য বহুবার ঠকেছো? বহুবার, কিন্তু আমার কোনো রিগ্রেট নেই। মানে তুমি একই থাকবে? আমি একই থাকবো, আমার কোনো রিগ্রেট নেই। যারা আমাকে ঠকিয়েছে তারা নিজেরা ঠকেছে, তাতে আমার কিচ্ছু যায় আসেনি। সাময়িক কষ্ট নিশ্চয়ই পেয়েছি, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসেনি। কারণ যদি ধর তুই যদি হিরেটাকে পাথর ভেবে ফেলে দিস, তাহলে কে ঠকলো? হিরেটা না যে তুই ফেললি তুই? তাই জন্য আমি কারুর জন্যে বদলাবো না, আমি যেমন আমি তেমনই থাকবো। কারণ এইভাবে যারা আমাকে ভালোবাসে, তোরা যেরকম আমায় ভালোবাসিস, আমার কলিগরা যে আমাকে ভালোবাসে, তাদের জন্য আমি এরকমই সারা জীবন থেকে যাব। যেদিনকে দেখবি আমি একদিন বুড়ো থুত্তুরি হয়ে গেছি, মানে দিদিমা ঠাকুমার পাঠ করছি, সেদিনও যখন তুই আমার ইন্টারভিউ নিতে বসবি, আমি ঠিক এরকমই থাকবো। প্লিজ থেকো, এখন যে সময়, সেই সময়টা একইভাবে মানুষকে পাওয়াটা একটা বড় আশীর্বাদ আর কি। একদম। আমার বাবা একটাই কথা বলেছে যে মনাই, এমন কোনো কাজ করবে না যাতে ঘুমোতে গেলে তোমাকে ঘুমের ওষুধ খেতে হয়, আর সকালবেলা আয়নায় মুখ দেখতে গেলে চোখের ওই নিচের কালিটা দেখে তুমি ভয় পেয়ে যাও। আয়নায় যেন তুমি নিজেকে ফেস, ওইটা তো সবচেয়ে বেশি, মানে তুই যখন আয়নায় দাঁড়াবি না,
তুই কিন্তু নিজেকে গোটাটা দেখতে পাবি কিন্তু। রাইট। তোমাকে আমি কয়েকটা ওয়ার্ড বলবো, যেটা শুনে তোমার মধ্যে ইনস্ট্যান্টলি যেটা আসছে সেটা বলতে হবে। ভালোবাসা, রুদ্রজিৎ রায়। বন্ধুত্ব, গরিমা। বিশ্বাস, গরিমা। অভিনয়, শাহরুখ খান। ভয়, একা থাকা। জীবন, যুদ্ধ। তবে এই যুদ্ধে তুমি বরাবরই জয়ী হবে, কারণ সাথে যদি এই মানুষগুলো থাকে তাহলে তো যুদ্ধে জয়ী হতেই হবে, এবং তুমি একদম ইমোশনাল হবে না। যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করছি। মা, মেয়ে, অভিনেত্রী, আরও অনেক সম্পর্ক রয়েছে। তুমি নিজেকে কত মার্কস দেবে কোনটায়? কারণ সবে মেয়ের রেজাল্ট বেরিয়েছে, মেয়ে কিন্তু দারুণ মার্কস পেয়েছে, এবার নিজেকে তুমি নিজে মার্কস দেবে। মাতে বোধহয় 100%। সেটা মেয়ে বলবে। আচ্ছা, তুমি নিজে কতটা স্যাটিসফাই সেই হিসাবে আমি বলছি, তুমি এক একটা চরিত্রে নিজেকে দাও পয়েন্টস। অভিনেত্রীতে যদি 10-এ আমাকে কাউন্ট করিস, আমাকে প্রচুর কিছু এখনো শিখতে হবে। আমি 5 দেব, কারণ আমাকে প্রচুর কিছু শিখতে হবে। আমি কিছু শিখিনি এখনো। আমি বাচ্চাদের দেখে, আমি মনিটরে কে কী অভিনয় করে আমি এখনো দেখি, আমি সত্যিই দেখি, কারণ শেখার কোনো শেষ নেই। মা হিসেবে আমি 7 দেব নিজেকে, কারণ 3 এখনো বাকি, এখনো যুদ্ধ বলে না, পিকচার আবি বাকি হ্যাঁ। মেয়ে যেদিন দেখব, মেয়ে বড় একটা জায়গায় চাকরি বাকরি করছে, মেয়ের 4 হাত এক সব, এখন লোকে বলবে যে বিয়েটা কি একমাত্র জিনিস না, কিন্তু মা তো, যখন আমি মেয়েটাকে হাতে ধরেছিলাম, মানে প্রথম দিন অনুভূতিটা ছিল কতটা পড়াশোনা শেখাবো, কি করব না, আমার গয়নাগুলো রেখে দিতে হবে, গরিমাকে আমি বইয়ের মতো সাজাবো। সব মায়েরই একটা স্বপ্ন যে মেয়েকে বউ রূপে দেখবে, 4 হাত এক করে দেবো, একটা নাতি নাতনি হবে। সেদিন হয়তো আমি 10-এ ইন্টারভিউ নিলে বলবো আমি 10-এ 10, নাতি নাতনি সবাইকে দেখিয়ে নিলাম। অভিনেত্রী 5, মা হিসেবে 7, আর কি বলবো, মেয়ে হিসেবে ওটাও মা বলবে, তবু আমি বলে দিচ্ছি মেয়ে হিসেবে হয়তো 8 দেব নিজেকে, কারণ মায়ের প্রতিও আমার অনেক কর্তব্য বাকি। মা যা আমার জন্যে করেছে তার জন্যে হয়তো আমি সিকিভাগও করতে পারিনি। অভিনেত্রী, আমার যুদ্ধে মা কিন্তু একটা বড় ভূমিকা। মা যদি না থাকতো, আমার মেয়েটাকে যদি আমার মা ওইভাবে আগলে না রাখতো, আজকের আমি এই জায়গায় থাকতে পারতাম না। কারণ মেয়েকে সামলে, ঘর সামলে, বাইরের সামলে এতটা কিছু করতে পারতাম। আমার মায়ের প্রতি এখন অনেক কর্তব্য বাকি, অনেক অনেক। মানে আমি মাকে একটা দিন এরমও দেখেছি যে একবেলা খেয়েছে, একবেলা খাইনি, কারণ বোনকে বলেছে যে এইটা বাঁচলে কালকের দিনটা আবার হয়ে যাবে, কারণ মনাই যে কষ্টটা করছে আমি তো কিছুই করতে পারছি না, এইটুকু যদি মানে সংরক্ষণ করে রাখা যায়। মেয়ে হিসেবে হলো, আর স্ত্রী হিসেবে এখনো আমি 4 দেবো নিজেকে, 4, কারণ রুদ্র খুব ভালো স্বামী, খুব ভালো স্বামী। মানে আমি রুদ্রর কাছে কিচ্ছু নয়, মানে ও আমাকে এমন সময় পেল, আমি অন ক্যামেরা ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যখন আমার ভেতরের ইমোশন, মানে ওই ইমোশনটা একেবারে মানে শেষের পর্যায়ে, মানে ওকে দেওয়ার মতো আমার কাছে কি বলবো, যে ওই অনুভূতিগুলো না আস্তে আস্তে ক্ষত হয়ে গেছে, হয়তো ভরে যাবে ওর ভালোবাসায়। সেই প্রলেপ পড়তে পড়তে একদিন হয়তো আমি অসুস্থ হয়ে উঠবো, সেদিন হয়তো ইন্টারভিউ নিতে এলে আমি বলবো স্ত্রী হিসেবে আমি 10-এ 10, কিন্তু এখন আমি স্ত্রী হিসেবে নিজেকে 4-ই দিতে চাই। কারণ রুদ্র আমাকে সত্যি এমন সময় পেল, রুদ্রকে যখন আমার দেওয়ার মতো কিছু নেই একেবারেই, মানে
এই আড্ডাটা কিন্তু সম্পূর্ণ হয়নি আর কি, দর্শকদের জানিয়ে রাখতে চাই, কারণ যে পয়েন্টগুলো তুমি নিজেকে দিলে এবং এরপরে একটা আড্ডা বাকি থাকলো যেটা পুরো পরিবারের সাথে হবে, সপরিবারে, সেখানে একদম মল্লিকাদি নিজেকে আর তুমি কোনো মানে মার্কস দেবে না, বাকিরা দেবে, রাইট, একেবারেই। এবং প্লিজ এরকমই থেকো, এই টালমাটাল অবস্থায় প্রকৃত মানুষগুলোকে না মানুষ অ্যাকচুয়ালি খোঁজে, কারণ আমরা তো সবাই অ্যাকচুয়ালি মুখোশ পরে রয়েছে, এবং তুমি একটু আগে একটা কথা বলছিলে মুখোশ পরে বেশি দিন চলা যায় না আর কি, তো সেই মুখোশটা খসে গেলে মানুষের যে প্রকৃত রূপ, তুমি অ্যাকচুয়ালি সেই প্রকৃত রূপ, যে মানুষটাকে বিশ্বাস করা যায়, সরলতায় ভরা একটা মানুষ। প্লিজ মল্লিকাদি এরকমই থেকো, এরকম খুশি থেকো, ভালো থেকো, এবং তোমার শুভাকাঙ্ক্ষী যারা তারা তোমাকে এইভাবেই হাসি মুখে দেখতে চায়। একদম, আমি জানি, আমার এটা বিশ্বাস যে আমার যারা ওয়েল উইশার, আমাকে যারা ভালোবাসে, তারা আমাকে এরকম হাসি মুখেই দেখতে চায়। আর আমি চাইবো যে আমি আরও অনেক অনেক ভালো ভালো কাজ দিয়ে তাদের যেন আমি আনন্দে ভরিয়ে রাখি। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আপনার মানে জেঠু জেঠিমা, কাকা কাকিমা, দিদি দাদা যারা আছেন, আমার বোনেরা ভাইরা যারা আছে, আমাকে ভালোবেসো, আশীর্বাদ করো, যাতে আমি দীর্ঘদিন, আমার এই লড়াইটা থামলে চলবে না। মেয়ে এখন কলেজে যাবে, বহু বহু যুদ্ধ এখনও বাকি, আমাকে এই লড়াইটা করে যেতে হবে। আপনাদের আশীর্বাদ ছাড়া আমার এই লড়াইটা কিন্তু, এতদিন আপনারাই আশীর্বাদ করেছেন বলে, ভালোবেসেছেন বলে আজকের আমার বাড়ি, আজকের আমার গাড়ি, আজকের গরিমাকে পড়ানো, সবই কিন্তু আপনাদের জন্যে। আজকের আপনারা ভালোবাসবেন, গরিমাকে যখন আমি একেবারে কলেজ শেষ করিয়ে চাকরি মানে পেয়ে যখন আবার হাসি মুখে বসবো, সব মানে আপনারা ভালোবাসতে থাকলে সবটা আমার খুব স্মুথলি হয়ে যাবে একেবারেই। এবং জীবনের এই পরিপূর্ণতা আপনাদের হাত ধরেই আসবে, তার কারণ এর আগেও ব্যক্তিগত জীবনেও আপনারা মল্লিকাদিকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, আর অভিনেত্রী হিসাবেও তো ভালোবাসা দিচ্ছেন। কেমন লাগছে মল্লিকাদির অভিনয় সেটা জানাতে ভুলবেন না, আর পজিটিভ চরিত্র দেখার জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই, নেগেটিভ চরিত্রটা কতটা এনজয় করছে সেটাও জানাতে ভুলবেন না, আর মল্লিকাদিকে এইরকমভাবেই ভালোবাসতে থাকবেন। আর আজকের এই নিখাদ আড্ডাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এরকমই আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।